আপনাদের বলেছিলাম আগের দিন যে ছিং পটাশের রুটি বেলা দেখাবো। এই দেখুন, 3টে লেচি পড়ে আছে, একটা বোধহয় বেলা হয়ে গেছে, হ্যাঁ বেলা হয়ে গেছে, আর একটা লেচি তুলছে। ওর বেলুন চাকিটা দেখেছেন? ওই দেখুন চাকিটা কতটুকু, গুঁড়ো আটা নিয়েছে তাতে, এই বেলুন দিয়ে বেলছে। একটা দিক বেলা হচ্ছে, আবার খুলে নিল, খুলে নিয়ে আবার আর একটা দিক, ব্যাস বেলা কমপ্লিট। এবার দেখুন তুলে নিচ্ছে, ওটা তুলে নিয়ে একটা ছোট্ট জায়গা আছে, ওটা ওর খেলনারই জায়গা, মানে ও সেই জায়গায় রুটির ওই বেলার রুটিটা রাখবে। এই রাখছে দেখেছেন, দুটো কড়া আছে আগে, তার মানে মোট 5টা রুটি বেলছে ও। এই যে গুঁড়ো আটা দিল আবার চাকিতে দিয়ে, ওই দেখুন হাতে করে কেমন চেপে চেপে দিচ্ছে আঙুলে করে লেচিটাকে, দিয়ে আবার একবার বেললো, আবার একবার বেলছে, হ্যাঁ ওইটুকুটুকু, হ্যাঁ দেখুন এই যে হয়ে গেল ও রুটি বেলা। ওই দেখে নিন, আবার এই এই এসে গেছে, রুটি এসে গেছে, গরম গরম রুটি, কতটুকু দেখুন না, এই দেখুন কাচু হাতে করে নিয়ে যাচ্ছে রুটির জায়গা আর জল নিয়ে সোজা ছাতে, দুজনে দু ভাইয়ে ভাগাভাগি করে খাবে। মর্নিং দেখা হলো সকাল সকাল, তবে সকাল কই, উঠতে দেরি হয়ে গেছে। আসলে কালকে রাত্রি প্রায় 2টো পর্যন্ত কাটিয়েছি আপনাদের বিভিন্ন জনের সঙ্গে, একে একে এসেছি। ওই কালকে 12টার পর থেকে সময় পেয়েছি, কারণ আমার ভিডিওটা পাবলিশ করতে কালকে দেরি হয়ে গেছে। কাজের ব্যস্ততার জন্য কাজের মধ্যে ছিলাম, অন্যান্য কাজগুলো সারছিলাম। আপনাদের 7:30টার মধ্যে একটা পোস্টও করেছিলাম কমিউনিটি পোস্টে, যে বলেওছিলাম যে দেরি হবে, 10:30 ভেবেছিলাম, কিন্তু সেটা হয়ে গেল 11:30, 11:30টার পর। তারপর খেতে বসলাম, তো খেয়ে দিয়ে উঠতে উঠতে প্রত্যেক দিন ওই সময়টা যদি খেতে বসি, তো ডিডি বাংলায় একটা অনুষ্ঠান হয় যেটা সকাল সকাল, মানে সকালবেলা হয়, রাতে আবার পুনঃপ্রচার একটা হয়। তো সেই সকাল সকাল দেখছিলাম, সরি, দেখতে দেখতে দেরি হয়ে গেল। 12:10-15, হ্যাঁ 12টা থেকেও আপনাদের সঙ্গে আসতে পারিনি, 12:10-15 তারপর, মানে বোধহয় 12:30 থেকে এসেছি, ঘন্টা দেরেক ছিলাম আপনাদের সঙ্গে কালকে। আর এই করে হয় কি, মানে দুটো সমস্যা হয়। একটা হচ্ছে যদি পাশ হয়ে যায়, ওই 10:30-11টা টাইমটা, মানে 12টা হয়ে গেল, তো সমস্যা আর কিছুই নয়, সমস্যা হলো আপনাদের সঙ্গে সময়টা একটু আমার কমে গেল, খারাপ লাগে যেটা। চলুন এবার আজকে কি রান্না হচ্ছে একটু দেখা যাক। আর কাচু আর ছিং কি করছে এখন। ছিংয়ের হাতটা নাড়া হয়ে গেছে, ছিং আপনাদের দিকে হাত নাড়লো, কিন্তু হাত নেড়েই ব্যস্ত হয়ে পড়েছে, ও বোধহয় টকিং টম খেলছে। এই যে ওই দেখো কাণ্ডটা, আর কাচু পড়তে বসে পড়েছে, কাচুর দুধ এসে গেছে, কাচু আজকে দেরি করেছে উঠতে। ছিং পটাশের কিন্তু সব হয়ে গেছে, সারা হয়ে গেছে। মা রেডি, মা চা খাচ্ছে, এদিকে ভাত ফ্যান গালানো হয়ে গেছে, ওদিকে ঘরে ডাল দেখলাম আছে, এখানে শুরু হয়ে গেছে রান্না বান্না। এই যে আজকে হবে আলু পটলের তরকারি, বিউলির ডাল, বিউলির ডাল হয়েছে আজকে, হ্যাঁ বিউলির ডাল, মানে কড়াইয়ের ডাল যেটাকে বলি। আর হচ্ছে যেটা, সেটা হচ্ছে মাছ, ভূত ভোলা মাছের ঝাল। ভূত ভোলা মাছ, জানি না ওই মাছটাকে আপনারা কী বলেন, যখন মাছটা কালকে ছাড়িয়ে দেয়নি, মানে কেটে দেয়নি আর কি, সময় পায়নি, কারণ দুপুর হয়ে গিয়েছিলো, একটু বেলা হয়ে গিয়েছিলো আনার সময়। তো যে বসেছিল সেও প্রচণ্ড কষ্ট পাচ্ছিল বসে বসে, আমায় মানে বটি টুটি সবই ছিল, কাউকেই কেটে দিচ্ছে না, আমাকেও বললো দাদা একটুখানি বলুন না কেটে নিতে বৌদিকে। তো ওর কাছে আমি মাছ নিই মাঝে মাঝে, তো পরিচয় তো মানে সবার সঙ্গেই সমান একটা, মানে কাছাকাছি সম্পর্ক, তো ফলে আর কিছু বলতে পারলাম না। আমি বললাম ঠিক আছে দিয়ে দাও, হ্যাঁ, কিন্তু একটু কিন্তু করছিলাম। এই সময়টা মাছ বেছে মাছ করতে বড় মানে ঝামেলা হয়। আর এখন রেফ্রিজারেটরটায় আমাদের এত বরফ জমে গেছে, মানে আপনাদের দেখালেই বুঝতে পারবেন, না দেখাই। এই দেখুন অবস্থা দেখেছেন, ডিপ ফ্রিজ, এটা পাল্লাটা খুলে রাখতে হয়েছে। ওই বরফটা জমে যাওয়ার ফলে যে ওখানে যে কিছু একটা মানে রাখবো,
সেই রকম একটা কন্ডিশন, মানে ফ্রিজটাকে বন্ধ করা হচ্ছে, উইন্টার করে দেওয়া হচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, অন্যবার হয়ে যায়। এবারে বড্ড বেশি বোধহয় জমে গেছে, সেই কারণে করা যাচ্ছে না, আলোটাও জ্বলছে না, যে কারণে এমনকি যেটা ডিফ্রস্ট করার জন্য যেটা মানে করা হয়, ওই যে একটা পুশ করার ব্যাপার থাকে রেগুলেটরে, সেটাও চেষ্টা করা হয়েছে, সেটা পুশ করা যাচ্ছে না, আটকে গেছে। জানি না, এটা ব্যাপারে একটু চিন্তাতেই আছি, অতটা বরফ জমে গেছে তো। তো ফলে মাছগুলো কেটে কুটে যে রেখে দেবে, মানে ওইখানে তো রাখতে পারছে না, ওই জায়গায় হয়তো গরমে মানে কিছু একটা এতে মাছটা নষ্ট হয়ে গেল, অনেকটা মাছ। সেই কারণে মাছটার কালকে কাটেনি, আজকেই কাটতে হবে এবং কেটে কুটে ওটাকে করতে হবে। কেটে কুটে করে তারপর ওকে সমস্ত কিছু যা যা প্রসেস আর কি, আমি তো জানি না সব, আপনাদের বলেইছি আমি রান্না বান্নার দিকে খুব একটা নেই, খেতে পারি এবং মোটামুটি আইডিয়া আছে কি করে, তারপর কি করে। যাই হোক, সেই মানে আইডিয়া থেকেই বলছি যে একটু দেরিই হয়ে যাবে, কাছে স্কুল আছে, ওই জন্য একটু চিন্তাই করছি। তবে স্কুলটা যেতে হবে এটা ঠিক, দরকার হলে আজকে তো শনিবার, অসুবিধা নেই, ও একটু জলখাবার খেয়ে চলে যাবে, বাড়িতে এসে ভাত টাত খাবে, এরকমও হতে পারে ব্যাপারটা, যে এখন একটু ভাত খেয়ে গেল, পরে এসে আবার ভাত খেলো, ও মাছটাও খেলো তখন, এরকমটা হতে পারে। তো যাই হোক, চলুন ওই ঘরে যাই। সিংপটাস বিভিন্ন পোজে এসে দাঁড়িয়ে পড়ে ক্যামেরার সঙ্গে, আপনাদের সঙ্গে। সিংপটাস আপনাদের সঙ্গে থাকতে খুব ভালোবাসে। একই চলছে তোমার এবং আমার, সেলাই চলছে দুখানা জামার, তোমার হাতে সুচ এবং আমার হাতে সুতো। অবাক হলাম, কথা হলো ছোট্ট একটা ছুতোয়, ছেঁড়ার আগে কথা হতো যদি, বইতে পারত খরস্রোতে একটা ভীষণ নদী। তো চলুন, প্রতিদিনের মতো চা এসে গেছে, চাটা খেয়ে দে, তারপর বসে পড়ি। আজকে অনেকটা হালকা আছি, বুঝলেন, মনের দিক থেকে। সেই দাদার সঙ্গেও রাত্রে কমেন্টের মাধ্যমে কথা হলো। হ্যাঁ, উনি স্বীকার করেছেন বিষয়টা, এটা ভালো লাগছে। মানে আমার আবেদন যে এরকম যেন আর কেউ না করেন, মানে এরকম যারা এত পরিচিত গণ্যমান্য, হ্যাঁ, সমাজের প্রায় মাথা হয়ে থাকেন, ভালোবাসার পাত্র, তারা যেন এরকম কাজ না করেন। তাদের দেখে অনুসরণ করে অনেকে করতে গিয়ে তাদের ক্ষতি হয়ে যায়, এবং ক্ষতি তো হয়েই গেছে। এই উচ্ছেদের কারণে কার যে কী হবে, খোঁজ নেব আমার চারদিকে যারা আছে, কিন্তু কী পারি বলুন তো আমরা। আমার তো নিজেরই আর্থিক মানে কন্ডিশন তেমন নয়, আমি নিজেই বিভিন্ন কাজ খুঁজে খুঁজে বেড়াচ্ছি, হ্যাঁ, যে কোথা থেকে দুটো ইনকাম করা যায়। কারণ এই প্রচণ্ড দাম, প্রায় ডবল হয়ে যাওয়া জিনিসপত্রের দাম, ইনকামটাকে ডবল করবো কী করে, আমরা তো খুঁজেই পাচ্ছি না। আমি তো গভর্নমেন্ট সার্ভিস করি না, করতেও চাইনি কোনো দিন, মানে সে বিষয়ে কোনো আক্ষেপ নেই, কিচ্ছু নেই, কিন্তু একটা তো মানে ধাপে ধাপে এগোনোর ব্যাপার থাকে, কোথায় সেটা অবাক লাগে। কিসের কন্ট্রোল, কিভাবে নিয়ন্ত্রণ করছে, কি চিন্তা করছে জানি না। সেখান থেকেই মানে খারাপ লাগে। আমারই দেশের মানুষ, আমারই কাছের মানুষ, দেশের মানুষ নয়, আমার কাছের মানুষ, প্রতিটা মানুষই আমার কাছের মানুষ। তো সেই মানুষের যদি এরকম বিপর্যয় ঘটে যায়, খারাপ লাগে। মানে এই বিপর্যয়, এই আঘাত তো আমার ওপরেও এসেছে। আমার হয়তো ওরকম কোনো দখল করা জায়গা ছিল না, সেখানে আমায় বসতে হয়নি, কিন্তু এই বিপর্যয়ের আঘাত আমার ওপর এসেছে। কীভাবে এসেছে? অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, সমস্ত দিক দিয়েই আঘাত এসেছে, এবং শুধু আমার ওপর নয়, আমাদের সবার ওপর আর কি। চলুন চাটা খেয়ে নিই আগে। আর একবার দেখাই আলু পটলের তরকারিটা, একটা স্মেল গেল চা খেতে খেতে, ওই জন্য এখানে চলে এলাম। এই হলো সেট আপ, ডিটিপি আছে, আজকে করতে বসতে হবে। এই হচ্ছে আমার ল্যাপটপ,
ছোট ল্যাপটপ এটা। এইমাত্র কাচু একটা খবর নিল ওর বন্ধু গোলগোলের কাছে। গোলগোল ওর পাড়ার বন্ধু আর স্কুলেরও বন্ধু। তো গোলগোল আজ স্কুলে যাবে কি না, গোলগোল আজকে স্কুলে যাচ্ছে না। কাচু এখন বসেছে হাতের লেখা নিয়ে, যাই হোক দুধটা খাওয়া হয়ে গেলে আবার শুরু করবে। স্কুলে হাতের লেখা আছে, তো সেটা করে নিয়ে যেতে হবে ওকে। কিন্তু কালকে সন্ধেবেলা আবার মাথার যন্ত্রণা হয়েছে, সে কারণে মামাম বলেছিল ওকে যে ঠিক আছে কালকে সকালে উঠে করবি, এখন করতে হবে না, ছেড়ে দে। তো সেইটা নিয়ে একটু চিন্তায় আছে কাচু, কারণ হাতের লেখাটা একটু বেশিই আছে। এই সময়ের মধ্যে কাচুর আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, 8টার পর, মানে 8:30টার পর ও ঘুম থেকে উঠলো। তো এই সময়ের মধ্যে ওটা কমপ্লিট করতে পারবে কি না এই নিয়ে একটু চিন্তায়। আর গোলগোল তো আজকে স্কুল যাবে না। তো যাই হোক, কাচু কাচুর কাজ করুক, গোলগোলের মতো কাজ করুক, এসব চলছে আর কি। তার মধ্যে আমি ডিটিপি করি। চলুন এগিয়ে যাই এইভাবেই। আপনারাও তো আপনাদের কাজগুলো শেয়ার করেন, আমার খুব ভালো লাগে দেখতে। তবে কিছু মনে করবেন না, প্রত্যেক দিন প্রত্যেকের ভ্লগ বা ভিডিও দেখা সম্ভব হয় না, এবং সম্পূর্ণ দেখা সম্ভব হয় না কোনো কোনো সময়, একদমই সত্যি কথা বলি। কিন্তু প্রত্যেকটা ভ্লগ, মানে যে কটা আমার চোখে পড়ে এবং যে কটা আমি ঘেঁটে ঘুঁটে দেখি, যেগুলো দেখি প্রত্যেকটাতেই আমি মানে ভালো লাগে বলেই লাইক দিই, কমেন্ট করি, কোনোটা শেয়ার করি, এবং সত্যিই খুব ভালো লাগে। মানে কোনোটা, মানে এই সারাদিন মানে আমাদের দিন যাপন, হ্যাঁ, এত ভালো লাগে শেয়ার করা। কেউ মানে দেখাচ্ছেন একদম ঠাকুর ঘর থেকে রান্নাঘর, ছেলে মেয়েকে, সন্তানকে মানুষ করা, হ্যাঁ, মানে পুরো সংসারটাকে দেখাশোনা সারাদিন ধরে, কি সুন্দর বাড়িঘর পরিচ্ছন্ন করে রাখা, হ্যাঁ, তারপর গাছের পরিচর্যা করা, এত ভালো লাগে। আর এরপরেও আমি কিছু টেক চ্যানেল দেখি, হ্যাঁ, টেক চ্যানেলগুলো বিভিন্ন বিষয়ে যেগুলো আমার কাজে লাগে সেগুলো তো খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, এবং যেগুলো কাজে লাগে না, কাজে লাগতে পারে এরকম ভিডিও আমি দেখে যাই। কারণ দেখে রাখি, মাথায় রাখি, যদি কখনো কাজে লেগে যায়। কারণ কাজে লাগবে না এমন কোনো জিনিস পৃথিবীতে বোধহয় নেই। সেই কারণেই ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমরা ফেলে দেওয়া জিনিস থেকেও জিনিসপত্র বানিয়ে আজকাল ঘর সাজাচ্ছি, তাই না? আর আর কি, আর হচ্ছে যেটা দেখি, হ্যাঁ, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের কিছু আছে, সেইগুলো দেখি বিভিন্ন জায়গায়। অনেক জায়গায় তো ঘুরতে পাই না, টাকা পয়সা কারণ, সময় কারণ, অনেকগুলোই কারণ আছে। সেগুলো দেখি, ভালো লাগে। যদি কখনো চলে যাই, সেখানে পৌঁছে যাই, তাহলে সেই মতো যেতে পারবো, আর সেই জায়গাগুলো ঘুরে নেব। তার বাইরে যদি আমি আবার কিছু খুঁজে পাই, তখন আমিও সেটা দেখাবো। এইভাবেই তো শেয়ার করা, তো এইভাবেই চলছে আর কি। তো চলুন এবার একটু ডিটিপিতে বসি, ডিটিপিটা করি, আর ডিটিপিটা করে নিয়ে তারপর আরও 2-4 কথা, আরও যা যা ঘটে যায় আজকে, সেইগুলো নিয়ে হাজির করি আপনাদের সামনে, শেয়ার করি। ভালো লাগবে, প্রতিদিনের মতোই ভালো লাগবে আশা করি। শিংপটাশ মাছ ভীষণ ভালোবাসে। চলুন উঠে একবার মাছটা দেখাই, আর শিংপটাশকেও দেখাই, এসে দাঁড়িয়ে আছে এসে। এই হলো ভূতভোলা মাছ, এই যে কাটা চলছে। এবার এই মাছটাকে আপনারা কী নামে চেনেন আমি তো জানি না, সেই জন্য ভালো করে দেখালাম আপনাদের কাছে। শিংপটাশের গুলিটা দেখুন, এই যে শিংপটাশ দাঁড়িয়ে আছে, হ্যাঁ, মাছ কাটা চলছে। তো এই মাছটার সঙ্গে আগে আমাদের পরিচয় ছিল না, এবং দেখলাম খেতে বেশ সুন্দর, এবং এই মাছের ঝালই খাওয়া যায়। এবার জানি না আরও কোনো প্রিপারেশান আছে কি না, তবে ঝাল খেতে বেশ ভালোই লাগে, তাই না কাজু? ভূতভোলা কাচুরও খুব পছন্দের, মানে ভূতভোলা কাচুও খুব পছন্দ করে। তো চলুন, কাজ করছিলাম, হোয়াটসঅ্যাপে কাজ চলছে, হ্যাঁ, এই ল্যাপটপে কাজ করছি, হোয়াটসঅ্যাপে কিছু কাজ ছিল, সেই কাজ নিয়ে আজকে সকালে নয়, কালকে যে কবিতাটা আপনাদের শোনালাম, সেই কবিতাটা ফেসবুকে পোস্ট করেছিলাম। তবে আজকেও কবিতাটা আপনাদের শোনালাম, এবং একটু
বেশি কিছু শুনলেন। আসলে আমি বিশ্বাস করি কবিতার প্রাণ আছে। কবিতা তো এগিয়ে যেতে পারে। যার মুভমেন্ট আছে তার প্রাণ আছে, এবং তার একটা মস্তিষ্কও আছে। প্রাণ থাকা মানেই তার মস্তিষ্ক থাকবে, স্নায়ু আছে, শিরা উপশিরা আছে। তো যার এই সমস্ত কিছু আছে, তার ভেতরে যন্ত্রণাও আছে, গোঙানি আছে যন্ত্রণা, এবং সেই যন্ত্রণায় ফেটে পড়ার একটা লক্ষণও তার ভেতর দেখা যায়। কবিতাটা কালকে যে পর্যন্ত ছিল আমার কাছে, তারপরেও ছটফট করছিল চৌকাঠ পেরিয়ে বাইরে বেরিয়ে পড়ার জন্য। কিন্তু চৌকাঠ পেরোনোর আগেই আমি বেরিয়ে পড়েছিলাম আপনাদের সঙ্গে নিয়ে আমার কথাগুলো বলতে, আপনাদের পাশে হাঁটতে। কিন্তু তারপর থেকে কবিতাটা বারবার যন্ত্রণায় গুঙিয়েছে, ছটফট করেছে, এবং ছটফট করতে করতে হঠাৎ করে ফেটে ফুটে বেরিয়ে পড়েছে। তখন আমি পড়াতে গেছি, পড়াতে যাচ্ছি, একদম পৌঁছেও যায়নি রাস্তায়। তো যখন স্টুডেন্টের বাড়ি পৌঁছলাম, সঙ্গে সঙ্গে ডব্লিউপিএস অফিস অন করে বাকিটাও লিখে ফেললাম, এবং প্রায় সঙ্গে সঙ্গেই ওই কবিতাটা ফেসবুকে পোস্ট করলাম। ফেসবুকেও আমার অনেক বন্ধু আছে, এখনও ফেসবুক লিঙ্কটা আপনাদের দেওয়া হয়নি। আমার ডেসক্রিপশানে থাকবে, ফেসবুক লিঙ্ক থাকবে অবশ্যই, আমি দিয়ে দেব, পেজের লিঙ্কও দেবো, এবং ফেসবুক আমার যে অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেব কিছুদিনের মধ্যেই। তো এই হলো ব্যাপার এই কবিতাটাকে নিয়ে। ওই কবিতাটাতেই মানে দেখেই মৃণালদা অনেক দিন পর, মৃণালদা আমার খুব কাছের মানুষ একজন, কিন্তু সেই মানে রাতের সব তারারাই থাকে দিনের আলোর গভীরে, সেই রকম দিনের আলোর গভীরে মৃণালদা কিছুদিন তলিয়ে গিয়েছিলেন। হঠাৎ কালকে আবার বেরিয়ে এলেন। ওই যে বললাম কবিতার প্রাণ থাকে, কবিতাটা পৌঁছে গেছে ওনার প্রাণের কাছে, সেই কারণে হঠাৎ বেরিয়ে পড়ে মৃণালদা আমাকে কমেন্ট করলেন, আমার ফোন নাম্বার চাইলেন। আমি যখন সেই এনজিও ছিলাম তখন মৃণালদার সঙ্গে সম্পর্ক আমার, তখন থেকে। এবং মৃণালদাও একটি সংস্থায় আছেন, খুব ভালো সংস্থা, এবং ওই সংস্থায় এরকম আকাঙ্ক্ষা আমি দেখিনি কারোর মধ্যে। কিছু কিছু সংস্থা আছে তো এগিয়ে যায়, মানে যাদের মধ্যে আকাঙ্ক্ষা আছে তারা এগিয়ে যেতে পারে না, যাদের মধ্যে সেটা নেই তারাই একমাত্র এগিয়ে যেতে পারে। মানে আকাঙ্ক্ষার মধ্যে একটা জিনিস লুকিয়ে থাকে, আত্মসন্তুষ্টি। এই আত্মসন্তুষ্টি ব্যাপারটা অত্যন্ত খারাপ, আমার মধ্যেও একদম নেই। মানে আমি গর্ব করে বলছি না, অহংকার করে ফেলি মাঝে মাঝে। আপনাদের অহংকারের মতো শোনালে ক্ষমা করবেন, আমি অহংকার গর্ব এসব করতে চাই না। মানে এই আত্মসন্তুষ্টি ব্যাপারটা যতক্ষণ না থাকবে ততক্ষণ এগিয়ে যেতে পারবেন আপনি। তো তেমনি একটা সংস্থা যেখানে মৃণালদা জড়িয়ে আছেন, যাদের মধ্যে কোনো এই আকাঙ্ক্ষা, আত্মসন্তুষ্টি বোধ, এই সমস্ত জিনিস নেই, যারা শুধু কাজের জন্যে এগিয়ে যাচ্ছেন ক্রমাগত। এবং ওনাদের অনেকগুলো প্রজেক্ট আছে, যে প্রজেক্টগুলো সম্পর্কে এক্ষুনি আপনাদের বলছি না, কোনো একদিন অন্য কোনো এক আড্ডায় সেসব কথা আসবে। মৃণালদা কমেন্টে আমাকে লিখলেন আমার ফোন নাম্বারটা দিতে, এবং কেমন আছি আমি, কবি কেমন আছো। তো আমার এই সম্বোধনটা আবার বড্ড লজ্জা পাই আমি, কারণ কবি তিনি যিনি কন্টিনিউ কবিতা নিয়ে মানে কবিতা লিখে যাচ্ছেন, সবার কাছে আসছেন তার কবিতার মাধ্যমেই। আমার আসার মাধ্যম বিভিন্ন রকম, সত্যি কথা বলতে কি। হ্যাঁ, কবিতা তো আমার দিন যাপনের সঙ্গে লেগেই আছে, লেগেই থাকে। আর কিন্তু সত্যি কথা এটাও যে প্রতিদিন কিন্তু আমার লেখা হয়ে ওঠে না, মানে আমার পছন্দ হয় না। আমার যেগুলো মনে হয় শেষ পর্যন্ত সেগুলো না গেলে, আমার দিন যাপনের সঙ্গে না এলে, সেগুলো আমার ভালো লাগে না। তো ফলে সব কিছু তো লিখে রাখি না, কিছু কিছু আবার হারিয়েও ফেলি, এটাও একটা ব্যাপার। সেটাও খারাপ লাগে মাঝে মাঝে, যা সেদিন তো এটা ভেবেছিলাম। তবে খুব একটা এরকম হয় না, মানে যেটা ভাবতে থাকি সেটা আমার সঙ্গে সঙ্গেই যেতে থাকে। তো যাই হোক, যদি আমি কোনোদিন প্রতিদিনও লিখি তবু কবি নই আমি, এই সম্বোধন আমার একেবারেই
লজ্জা পাই আর কি খুব। তো যাই হোক, আজকে সকালে কালকেই আমি জানালাম মৃণালদাকে যে আমার কাছে কিন্তু মৃণালদার ফোন নাম্বার আছে। আমি মৃণালদাকে জানালাম যে দাদা আমি এমন একটা জায়গায় আছি যেখানে নেটওয়ার্কের অবস্থা খুব খারাপ, কোনোভাবে সৌভাগ্যক্রমে আপনাকে আমি পেয়ে গেলাম, তো আমি একটু রাতের দিকে বাড়ি ফিরে আপনাকে হোয়াটসঅ্যাপ করছি সবটাই। তো হোয়াটসঅ্যাপ করেও ছিলাম, তখন বাজে রাত্রি 12টা, তখন বোধহয় মৃণালদা আমার মতো জেগে নেই, অথবা জেগে আছেন অন্য কোনো কাজে ব্যস্ত। হ্যাঁ, ওনারাও খুব ব্যস্ত মানুষ, কারণ ওই সমস্ত প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকেন এবং প্রতিদিন ওনাদের এগোনো থাকে। মানে কোনো সময় সেই মানে যে সংস্থায় আমি জড়িয়েছিলাম সেই সংস্থা যেমন থেমে গিয়েছিল, মৃণালদাদের সংস্থা থেমে যায় না, প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে একটু একটু করে এগোতে থাকে চিন্তা নিয়ে। হ্যাঁ, মানে এবং কাজগুলোকে কী করে করে ফেলা যায় চট করে, ইমপ্লিমেন্টেশন, এই দিকটা প্রচণ্ড খেয়াল রাখেন, খুব প্রফেশনাল এবং খুব মানবিক, দুটো দিকই আছে এই সংস্থার। তো যাই হোক, আজকে সকালে আবার মৃণালদা দেখলাম জিজ্ঞেস করেছেন আর কি হোয়াটসঅ্যাপে যে আমি বেশ ভালো আছি জানিয়েছেন। ওনাকে জিজ্ঞেস করেছি আমি যে কেমন আছেন আপনি। অনেক দিন তো যোগাযোগ নেই, সেই প্রায় কোভিডের সময় থেকেই বলতে গেলে। আসলে মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ কাজের সূত্রেই, কিন্তু মানে কাজ তো লেগেই থাকে প্রত্যেকটা মানুষের, মানে সেই সূত্র বাঁধাই থাকে, একবার বাঁধা হয়ে গেলে সেটা কখনোই আর ছেড়ে না। আর যদি এরকম ছিঁড়ে যায় তাহলে আমার সেই একই কথা থাকবে, ছিঁড়ার আগে কথা হতো যদি। যাই হোক, তো মৃণালদার সঙ্গে এরকম একটা মানসিক যোগাযোগ, মৃণালদা জিজ্ঞেস করলেন আজকে সকালবেলা যে ছেলেরা কেমন আছে, ছেলে কোন ক্লাসে পড়ছে। আসলে মৃণালদা এটাও জানেন না যে ছিং পটাশ আবার এসেছে পৃথিবীতে আমাদের কাছে। হ্যাঁ, কারণ তার আগে থেকেই মৃণালদার সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন, কথা হয়েছে হয়তো কখনো কখনো, কিন্তু ছিং পটাশের প্রসঙ্গ ওঠেনি। আজকে মৃণালদাকে জানালাম যে আমার 2 ছেলে এবং বড় ছেলে পড়ছে ক্লাস 3-তে, উনি জানতে চাইলেন। তো এটাই চলছে এখন। এরপর একটা হোয়াটসঅ্যাপ থেকে কিছু ডিটিপির কাজ সেটা বাইর করে নিয়ে কাজটা শুরু করব, এই আর কি। চলুন কাজটা করতে থাকি। আজকে জল খাবার জমজমাট হয়ে গেছে, কালকের ঘুগনিটা একটু রয়ে গেছে, এই যে ঘুগনি আর তার সঙ্গে আলু চচ্চড়ি। ঘুগনিটা একটু কম ছিল, সবার জন্য তো দরকার, সেই জন্যে ঘুগনি আর আলু চচ্চড়ি দিয়ে মুড়ি। কাচু এখনও পড়ছে, এখন বেজে গেছে 10টা বাজতে 5। এবার উঠবে। আজকে ওর মাম্মাম জিজ্ঞেস করলো কী খেয়ে তাহলে যাবি, তো মাম্মামকে বললো যে ঠিক আছে আজকে মুড়ি খেয়েই চলে যাই, এসে ভাত খাবো। ঠিকই বলেছে, আমিও কিছুক্ষণ আগে ওর মাম্মামকে সেটাই বলছিলাম যে মুড়ি খেয়ে চলে যাক, কারণ তাড়াহুড়ো করে মাছটা করবে, হ্যাঁ, আবার সেটা গরম গরম খেতে অসুবিধে। আজকে তো শনিবার, একটায় ছুটি হয়ে যাবে, সুতরাং কোনো অসুবিধে নেই। তো কাছু তাই করবে। উঠে পড় বাবা, উঠে পড়, চান করে নে, দেরি হয়ে যাবে। কাচু হাতের লেখাটা কমপ্লিট করে নিয়ে যেতে চাইছিল, কিন্তু আমি বললাম যে না থাক, কারণ দেরি হয়ে যাবে, চান করে হুড়োহুড়ি হবে, মুড়িটা তো খেতে হবে ঠিকঠাক মতো। তো কাচু এখন উঠে পড়ছে, ব্যাগটাগুলো এখন গুছিয়ে রাখবি নাকি পরে? হ্যাঁ, ব্যাগ গুছিয়ে রাখবে, ব্যাগ গুছিয়ে। আজকে বেশি কিছু নেই, আজকে ওদের রুটিনে বোধহয় 4টে সাবজেক্ট, তাই তো? কটা? 3টে সাবজেক্ট। ও, আজকে ওদের রুটিনে 3টে সাবজেক্ট, বাংলা, অঙ্ক, ইংলিশ। এই 3টে সাবজেক্টের বই নেবে, নিয়ে ব্যাগটা গুছিয়ে নেবে। জল নিবি কিন্তু, মনে রাখবি। এখনও তো ওদের মেনটেন করা হয়, মাঝখানে জলটা নিয়ে চলে যাচ্ছিলো, আমাদেরই জলটা, কিন্তু ফোটানো জল খেতে হবে ওদের। সম্ভব হচ্ছে না অনেক কিছুই। আবার সেটা হচ্ছে যেমন ধরুন একটা ঝোল টোল ওদের করে দেওয়া হচ্ছিলো, মাছের ঝোল টোল, সেগুলো সম্ভব হচ্ছে না, মানে বাজার দরের কারণেই সম্ভব হচ্ছে না। শিঙি মাছ তো এখন প্রচুর দাম বলবে, আর এমনি মাছেরও প্রায় 250-300 টাকা কেজি। যদিও মাছ টাছ খাওয়া হচ্ছে, ওদেরকে এনে দিচ্ছি মাছ, আমরা খাচ্ছি না সব দিন। আজকে আমাদের সবারই মাছ আছে, কালকেও মাছের ডিমের বড়া। তো ব্যাগটা গুছিয়ে নিচ্ছে।
যে বইগুলো প্রয়োজন নেই সেগুলো ব্যাগ থেকে বার করে রাখছে, আর যেগুলো প্রয়োজন সেগুলো ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে, ব্যাগটা গুছিয়ে নিচ্ছে, সুবিধা হবে। ব্যাগটা গুছিয়ে রাখলে উঠে জাস্ট চানটা করে জামা কাপড়টা পরেই সঙ্গে সঙ্গে খেয়ে দিয়ে নিয়ে আমার সঙ্গে বেরিয়ে পড়তে পারবে। এই হচ্ছে ব্যাপার। তো চলুন কাচু রেডি হোক আর আমিও খেতে শুরু করি, কারণ আমার খাওয়াটা দাঁতের অসুবিধার জন্য একটু দেরিই হয়। মাকে ওই জন্য বললাম আমায় দিয়ে দাও, তোমরা পরে খাবে বা চান করে উঠে খাবে। আর আমি রিপিটা করি খানিকটা। আজকে জলখাবার জমজমাট। আমার তো ভীষণ প্রিয় জিনিস ফিনিস এসে গেছে, ঝুড়ি ভাজাও আছে, তবে আজকে ঝুড়ি ভাজা নিইনি, কারণ মাকে বললাম যে দুখানা তরকারি মুড়ির সঙ্গে, তো ওটাই যথেষ্ট, ঝুড়ি ভাজার দরকার নেই। কালকে ইচ্ছা করেই দোকান গিয়েও জহরদার কাছ থেকে আমি ঝুড়ি ভাজা নিইনি, কারণ আমি জানতাম ঘুগনিটা থাকবে, ফলে ওই আর ঝুড়ি ভাজা নিইনি। অনেক সময় ঘুগনির ওপরে ঝুড়ি ভাজা ছড়িয়ে খাওয়া হয়, কিন্তু সেটা ঘটেনি, কালকে ঘটেনি। কালকে ঘুগনিটা এত ভালোই ছিল যে ঝুড়ি ভাজা আর নিতে হয়নি, তাই তো? হ্যাঁ, কাচুও বলছে তাই। হ্যাঁ, কাচু বলছে কালকে সেন্টটা দারুণ ছিল। যাই হোক, চলুন খেয়ে ফেলি। খেতে থাকি। বাটির আড়ালে মুখটা ঢুকে গেলে, মানে বাটির আড়ালে যদি লুকিয়ে পড়ি খেতে খেতে, কিছু মনে করবেন না। কাচু তেল মাখছে, ভালো। বাহ, মাছ খুব ভালো রিপোর্ট হলো। বউ রিপোর্ট করলো। একটু ঘুগনির টাক না, সেটাও দরকার। ঘুগনিটা কি অসাধারণ। ওয়াও, ওফ, মাছের ঝালটা দেখুন একবার। আহ, তো জিভে জল চলে আসছে, এক্ষুনি খেতে ইচ্ছে করছে আমার। সিং পটাশের মুড়ি এসে গেছে, এই যে সিং পটাশ মুড়িটা দেখাচ্ছে, দেখুন। আচ্ছা, পটলটা দেখি। এই দেখুন, পটলও রেডি হয়ে গেছে একদম, সবই রেডি ছিল। কাচু মুড়িটা খেয়ে যাক, পরে আবার খাওয়া দাওয়া হবে এসে বাড়িতে, সব আনন্দ করে ধীরে সুস্থে খাবে। ওই হচ্ছে কাচুর মুড়ি এসে গেল। না, এবার আমার খাওয়াটা আমি সারি তাড়াতাড়ি, নাহলে দেরি হয়ে যাবে। এই কাচুকে দিয়েই আমি যাচ্ছি প্রদীপদার দোকানে এই বইগুলো দিতে। এই দুটো বই দিলে 140 টাকা দেবে বাঁধানোর জন্য। একটু এগিয়ে দেখুন ওই কৃষ্ণচূড়া গাছটা, আপনার দেখানোর চেষ্টা করছি। আহা, কত লাল ফুল ফুটে আছে, আরও ফুটেছিল, ঝরে গেছে। এই গাছটা এত বড়, এখানটায় ডালপালা মেলে দাঁড়িয়ে আছে যে নিচে একটা বিরাট ছায়া পড়ে, আর অনেক লোক এই তো এখনই বসে আছে, কত লোকজন এই ছায়ায়। আর আরেকটু এগিয়ে গেলেই প্রদীপদার দোকান, কিন্তু দোকানের রাস্তাটা বড় জ্যাম হয়, রাস্তাটা শুরু হয়ে গেছে, দুপাশে দোকানপাট। আর এই হচ্ছে মিষ্টির দোকান ফেলে গার্মেন্টের দোকান, ত্রিপলের দোকান ফেলে এই হচ্ছে প্রদীপদার দোকান বাঁ হাতে। সাইকেলটা এখানে দাঁড় করিয়ে এই প্রদীপদার দোকানে ঢুকছি। এইবার ঢুকলাম, অনেক খদ্দের, একটু দাঁড়াতে হবে। স্টুডেন্টেরা জিনিসপত্র নিচ্ছে। আর এই হচ্ছে প্রদীপদা আর প্রদীপদার ভাগনা, এরা দুজনেই দোকান চালায়, কর্মচারীও আছে। ও, কাচুকে দিয়ে ফিরলাম স্কুল থেকে দিয়ে, তার মধ্যে তো প্রদীপদার দোকানে গেলাম, দেখলেন। আর দোকানের রাস্তাটাও দেখালাম, একটা সুন্দর কৃষ্ণচূড়া গাছ, তার নিচে ছায়া, কত গাছ ছিল জানেন। তো যাই হোক, এখন সিং পটাশকে দেখাচ্ছি। সিং পটাশ ঢুকতেই বললো আমাকে আগে দেখাতে হবে, তারপর হচ্ছে ক্যামেরা অন্যদিকে ঘোরাও। তো সিং পটাশের আবদার। সিং পটাশ এক্ষুনি একটু নাচতে নাচতে গেল, কিন্তু আমি একটু বাধা দিলাম, বাধা দেওয়া দাঁড়িয়ে পড়েছে, সেটা আমার খারাপ লাগছে। সিং পটাশ তো এরকম নয়। সিং পটাশ কেমন ঘুমটা দিয়েছে দেখুন, ও বাবা, ও তো এখন আইগিরি নন্দিনী। হ্যাঁ, আচ্ছা, বিশেষ কাজ করছিল এটা। আবার আবার ক্যামেরাটা এবার আমার দিকে ঘোরাই একটু। সিং পটাশ আবার পরে একটু নিচে দেখাবে আপনাদের। ও খুব সুন্দর কিন্তু নাচে, মহিষাসুরমর্দিনী। হ্যাঁ, তো ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, পৌরসভার রাস্তা দিয়ে। কত গাছ ছিল জানেন, কত কত গাছ, আপনাদের মানে কি বলবো, একটার পর একটা গাছ কেটে দেওয়া হয়েছে রাস্তা তৈরির অজুহাতে। আমাদের নাকি পায়ের সংখ্যা অনেক বেড়ে গেছে, বুঝলেন। দুটোর জায়গায় 4টে কি 6টা পা কিনা জানি না, এগোচ্ছি তো একইভাবে, মানে কোনো গতির মধ্যেও কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, বরং খানিকটা থেমে থেমে যাচ্ছি মাঝে মাঝে। সেই জন্য রাস্তা বাড়াতে হয়েছে। তো বাড়াতে গিয়ে গাছগুলোকে একদম পা থেকে কেটে দিয়েছে, খুব খারাপ লাগে। এই কৃষ্ণচূড়া গাছটার ছায়ায় দাঁড়িয়ে আছে 2-3 জন, দেখে এলাম। কত সুন্দর ছায়া দেয় বলুন তো একটা গাছ, কি
কি ভীষণ একটা আশ্রয়, সেই আশ্রয়টাও হারাচ্ছি আমরা। আমাদেরই মানে আমরাই ভুগছি এই প্রচণ্ড গরমে, ভুগতে ভুগতেও গাছ কাটছি, এমনকি বাড়ির উঠোন থেকেও গাছ কেটে বাদ দিয়ে দিচ্ছি। অবাক লাগে দেখে। মানুষ এত লোভী হয়ে যাচ্ছে কি, নাকি নির্বোধ হয়ে যাচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, আমরা হয়তো কেউই এরকম কাজ করব না, বা আমরা চেষ্টা করব গাছগুলোকে বাঁচাতে, তাই তো? আপনারা তো তাই বলবেন নিশ্চয়ই, একসঙ্গে এক মতেই চলি আমরা, আশা করি সেটাই। হ্যাঁ, আর যেটা বললাম মানে ওই সুন্দর কৃষ্ণচূড়া গাছটা পেরিয়ে যেতে যেতে হঠাৎ দেখা হয়ে গেল ওই রাস্তাতেই কানাইদার সঙ্গে। কানাইদাও একজন বাইন্ডার, উনি প্রফেশনালি বাইন্ডার, মানে আমার মতো পার্ট টাইমার নন, পুরোপুরি সময়টা দেন বাইন্ডিংয়ের ক্ষেত্রে, এবং বয়স হয়ে গেছে অনেকটাই কানাইদার, প্রায় মানে 75 পেরিয়ে গেছে, 80 ছুঁই দোরগোড়া ছুঁই ছুঁই। সেই বয়সেও কানাইদা কাজটাকে ছাড়তে পারেননি। 12 নম্বর রোডের ধারে একটা জায়গা আছে ওনার, রামনগরের দিকে বাড়ি। ওই জায়গায় এসে ওনার মেশিনপত্র কিছু রাখা আছে, কাজ করার ইকুইপমেন্ট, সেইখানে বসে বসে টুকটুক করে কাজ করেন, এখনও চেষ্টা করেন আর কি। তবে সেই গতি হারিয়েছেন, যেটা হয় স্বাভাবিক, বয়সের ভারে, অভিজ্ঞতার ভারে অনেকের মানে গতি হারিয়ে ফেলেন অনেকে, মানে আমাদের মতো মানুষরা। তবে বলবো না গতি হারিয়ে ফেলুন বা আমিও গতি হারিয়ে ফেলবো, এটা নয়, উচিত নয়। গতিটাকে সমানভাবে রেখে দেওয়া উচিত, এটা ঘটনা। আর কানাইদের সঙ্গে কথা বললাম, কেমন আছেন জিজ্ঞেস করলাম, একটা কেমন যেন নির্লিপ্ত উত্তর, আছি, এইভাবেই আজকাল মানুষ বলে, আছি, ভালো আছি কেউ বলতে পারে না। এই ধরুন না, রাস্তা দিয়ে ফিরতে ফিরতে দেখলাম, আপনাদের দেখিয়েছি আগে, আমাদের বাড়ি ঢোকার রাস্তার আগে যে বাজারটা বসতো মনে আছে আপনাদের, সেই বেশ কিছু সবজি বাজার বসতো, মাছ নিয়ে বসতো, হ্যাঁ, সেই পুরো বাজারটাকে মানে তারা পেতে বসতো, রাস্তার গায়ে বসতো বটে, কিন্তু রাস্তার থেকে অনেকটা দূরে, অনেকটা ডিস্টেন্সে, এবং আমাদের উপকার হতো, আমরা বাজারটা হাতের কাছে পেতাম, সবটাই মানে পরিষেবা দিত সুন্দর একটা। সব বাজারটাকে তুলে দিয়েছে জানেন, মানে এরা কি করবে এবারে বলুন। একটি মাত্র লোক দেখলাম, সে আছে, একটি নয় দুটি মাত্র লোক, উল্টো দিকটা চলে গেছে, একজন উল্টো দিকে বসছে, তাকে হয়তো তুলে দেবে, তার পাশে একটা গুমটি আছে, সেই গুমটিটা হয়তো ভেঙে দেবে একদিন, বলবে উঠে যাও তুমি। এবং আরেকজন টলে নিয়ে এসেছে সবজি নিয়ে কিছু, মানে ওখানেই বসতো, তাকে হয়তো কোন দিন বলবে যে টলিটা এখানে লাগানো যাবে না, অসুবিধে হচ্ছে রাস্তার। জানি না কি হবে, মানে সামনের দিনটা যে কি আসছে অবাক লাগছে, এবং অবাক লাগছে নয়, মানে খারাপ লাগছে। দিন দিন মনটা খারাপ হয়ে যাচ্ছে, এক একটা মানে জায়গা দেখে, এক এক রকম ব্যাপার স্যাপার দেখে দিশাহারা না হয়ে যায়। তবে দিশাহারা হব না, এগিয়ে যাব ঠিকঠাক পথে, চেষ্টা করব সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার। জানি না, সেই সমস্ত মানুষগুলোর খোঁজ নেওয়ার চেষ্টা করব, তারা কি করছেন ওখান থেকে তুলে দেওয়ার পর। নিশ্চয়ই তারাও চেষ্টা করছেন, কারণ যাপন তো আছে, দিন যাপন তো করতেই হবে। এমনকি একটা ফলের মানে ফল নিয়ে বসতো একজন, সে বসতো না, ট্রলি নিয়ে ঘুরতো, তাকেও উল্টো দিকটায় সরে যেতে হয়েছে। কোনো একটা বাড়ির সামনে সে ট্রলিটা নিয়ে দাঁড়িয়ে আছে, তবে একটু গাছের ছায়া পেয়েছে, গাছটা কোন দিন উড়িয়ে দেবে আবার কেটে। এই সব চলছে চতুর্দিকে। এখন মাকে বললাম একটু নুন চিনির শরবত করে দাও। আমার মা এই যে শরবত বানিয়ে দিচ্ছে। মায়েরও প্রচণ্ড চিন্তা, ছেলে কী করে সংসারটা চালাবে, ছেলের ওপর প্রচুর চাপ পড়ছে, ছেলের শরীর খারাপ হয়ে যাচ্ছে, আর কি করব, কিছু করার নেই। মা ওই ডিডি বাংলায় বেশ কিছু অনুষ্ঠান মা দেখতে পছন্দ করে, এখন একটা কীর্তনের প্রোগ্রাম চলছে। ডিডি বাংলার প্রোগ্রামগুলো সত্যিই খুব সুন্দর হয়। চলুন ও ঘরে দেখা যাক। এই ঘরে এতক্ষণ সিংপটাশ মামার বাড়ি থেকে ফোন এসেছে, কথা বলছিল, আপনাদের দেখানো হলো না, যা এই যে ফোন এসেছে, কথা বলছে এখন মিসেস, এতক্ষণ সিংপটাশ কথা বলছিল, খোঁজ খবর নিচ্ছিল। চলুন, 1টা বেজে গেল, কাজুকে আনতে যাই এবারে। আর আজকে রাস্তাটা দেখাচ্ছি না, দেখার কিছু নেই, ফিরে এসে বরং আপনাদের সঙ্গে দুটো কথা বলবো। চলে এলাম কাজুকে স্কুল থেকে নিয়ে, এই যে জুতো খুলছে, ও তাড়াতাড়ি খোল বাবা। জুতো খুলে রেখে ঢুকে পড়লো বাড়িতে। বাপির খাবার দাবার নিয়ে না যাচ্ছে,
সব রেডি বাপির। এদিকে এদিকে ছিং পটাশ খেতে শুরু করেছে। আচ্ছা আচ্ছা, জিজি মাছ কেমন লাগছে রে বাবা? ও ছিং পটাশ, ও ছিং পটাশ। আচ্ছা রথটা আজকে নামিয়ে দেবে তো, চাকাটা ঠিক আছে ঠিক আছে, বাবুনি হয়ে গেলে বাবুনিকে কালকে তো রথ। এখন না পারে তাহলে পরে করবো। যাক, শুনতে পেলেন, কালকেই রথ। কাচু তো আস্তে আস্তেই বলছে বাবা তাহলে রথটা সাজাতে হবে, রথের চাকাটা কীরকম আছে দেখতে হবে। মামকে সেই বলা হয়ে গেল, দেখলেন যে রথটা নামিয়ে দিও, চাকাটা দেখতে হবে, চেক করতে হবে, কাগজপত্র কিনতে হবে, রথ সাজাতে হবে। কালকে তো রথ টানতেও হবে। কালকে মানে দেখা যাক কীভাবে কী ব্যবস্থা করে দিতে পারি। তবে আমাদের বেশিক্ষণ ব্যবস্থা করতে লাগে না, তাই না? আমরা চট করে সাজিয়ে ফেলি এবং সুন্দর সাজানো হয়। আগেরবার কি ফুল দিয়ে সাজিয়েছিলাম? মানে ফুল দিয়েই গোটাটা সাজিয়েছিলাম না কাগজ দিয়ে? হ্যাঁ, আগেরবার রজনীগন্ধার মালা মানে রজনীগন্ধার চেন দিয়ে রথটাকে সাজিয়েছিলাম। তো এবারে দেখা যাক কীভাবে, ফুলের যা দাম, যেটা সুবিধা হবে সেটাই করতে হবে। আর সুন্দর করে সাজাই, যেটা দিয়েই সাজাই না কেন সুন্দর করে সাজানো হয় রথটা। এবং আমাদের পাড়ার অনেকেই অপেক্ষা করে যে কাচু আর চিং পটাশ কখন রথ নিয়ে বেরোবে। পাড়ায় সবাই ওদের বুটাই আর বুজু বলেই জানে, মা যে নামটায় ডাকে সেই নামেই ওরা বিখ্যাত। ঠিক আছে, চলুন এবার আমরাও খেতে বসবো। কাচু এসে গেছে, চলুন খেতে বসি। এই আজকে জমজমাট খাওয়া দাওয়া। কাচু বসে পড়েছে, কাচুর এখানে খাওয়াও শুরু হয়ে গেছে। এখনো ভাত বাড়াটারা চলছে। এখানে 4 জন একসঙ্গে বসেছে। আর ছিং পটাশ খাটে বসে আছে। ছিং পটাশের খাওয়া দাওয়া কমপ্লিট। আর ওই ঘরে বাপি খাচ্ছে। বাপির আজ পছন্দের খাবারই হয়েছে। চলুন একবার বাপিকে দেখিয়ে আসি। আজকে কম আছে একটা জিনিস, সেটা হচ্ছে ছিং পটাশের আমড়ার চাটনি বড়ি দিয়ে, সেইটি আজকে নেই। বাকি সব একদম প্রিয় প্রিয় জিনিস, বিউলির ডাল, আলু পটলের তরকারি, ভুতভোলা মাছের ঝাল। কাচু এখন বলবে কাচু কেমন লাগছে। মাছ ছাড়িয়ে দিয়েছে, মাখা ভাত, কাচু কুপ কুপ করে খাচ্ছে। এবার আমিও শুরু করি। মাছের ঝালটা একটু নিচের দিকে নামিয়ে নিতে হবে। ভাবছিলাম এই ঘরে একসাথে এইভাবে বসা যাবে কিনা, দিব্যি বসা গেছে। বিউলির ডাল, পরোটা আর চাটনি। চলুন খেতে শুরু করি। খাওয়া দাওয়ার পর আপনাদের সঙ্গে এসে বসলাম। কাচু আর ছিং পটাশ খাটে চলে গেছে। ছিং পটাশ তো হাই তুলছিল। ওর মাম্মামকে আমাদের খাওয়ার আগেই বলছিল যে আমি তো খেয়ে নিলাম কিন্তু আমার তো হাই উঠছে। ওর মাম্মাম বললো যে ঠিক আছে আমরা এক্ষুনি তো খেয়ে নেবো, তো খেয়ে নেওয়ার পরেই তাহলে ঘুমটা পাড়িয়ে দেবো। তো যাই হোক, ও বসেছিল এতক্ষণ এবং এখন ও আর ওর দাদা দুজনেই খাটে এপাশ ওপাশ করছে। ওটা এখন খাস না বাবা, খেয়েছো তো এইমাত্র। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি চলে এলাম আপনাদের সঙ্গে আজকের ভ্লগটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তবে আর বেশিক্ষণ নয়, আপনারা জানেন খাওয়া দাওয়ার পরেই আমি ভ্লগের একদম শেষ প্রান্তে চলে আসি। দুপুরের খাওয়া দাওয়ার পরে আকাশটা বেশ ঝলমলেই ছিল, রোদ ঝলমলে ছিল, কিন্তু গরমও ছিল তেমনি। আর এইরকম ওয়েদারটায় আমার বেশ কষ্টই লাগছে বাইরে বেরোতে হলে। যাই হোক, ওর মাম্মামেরও কাজটা সব কমপ্লিট হলো। খাওয়া দাওয়ার পর
মানে বাসন টাসন নিয়ে বসেছিল, ওগুলো একটু ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখা। এবারও একটু ফ্রেশ হয়ে চলে আসবে ঘরে। সবাই আমরা এই টাইমটা একটু রিল্যাক্স করি, হ্যাঁ, কারণ খানিকটা সময় একটুখানি আবার তো না হলে কাজ শুরু হয়ে যায়। এটা আমাদের রুটিন, আপনারা সবাই জেনে গেছেন এতদিনে। আজকে আমি ব্লগটা শেষ করব সেই একটা কবিতা দিয়ে। আজকে শুরুও করেছিলাম একটা কবিতা দিয়ে, কালকের অসম্পূর্ণ কবিতাটাকে আজকে সম্পূর্ণ করেছি এইমাত্র। আর কালকে হচ্ছে রথযাত্রা, আপনারা জেনেই গেলেন। কাচু আর ছিংপটাশ তো বলল, একটু হয়তো ডিস্টার্ব হবে। ছিংপটাশ খুব কথা বলতে দাদার সঙ্গে, এবার সব সময় তো কিছু করে থাকতে বলতে পারি না। তবে ছিংপটাশকে বললাম যে একটুখানি আস্তে আস্তে কথা বলো, আর যদি একটু চুপ করো ভালো হয়। তো যাই হোক, ওর মাম্মামও বারণ করলো। তো যাই হোক, ছিংপটাশ চুপই করে থাকে। ছিংপটাশ কথা শোনে। আপনাদের যেখানটা ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা সেখানটা ছিংপটাশ চুপ করে যায়, কিচ্ছু বলে না। হ্যাঁ, চুপ করে বসে থাকে, দেখে যে বাবা কি বলছে, এই আর কি। তো যাই হোক, কালকে রথযাত্রা। তো এই সমস্ত ক্ষেত্রে রোজ হাঁটতে থাকি একের পর এক স্টেপ ফেলে। তখন অনেক কবি তোমার সঙ্গে হাঁটেন, মানে অনেক কবি চলে আসেন আর কি, অনেক কবিতা চলে আসে। কিন্তু আজকে মনে হলো রবীন্দ্রনাথের রথযাত্রার দিন কাছে, তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যাই। রাজা বললে আচ্ছা। ঘোড়াশাল থেকে ঘোড়া বেরোলো, হাতিশাল থেকে হাতি, ময়ূরপঙ্খী যায় সাড়ে সাড়ে, আর বল্লম হাতে সাড়ে সাড়ে সিপাহী শান্তি। দাস দাসী দলে দলে পিছে পিছে চলল, কেবল বাকি রইল একজন, রাজবাড়ির ঝাঁটার কাঠি কুড়িয়ে আনা তার কাজ। সর্দার এসে দয়া করে তাকে বললে ওরে তুই যাবি তো আয়। সে হাত জোর করে বললে আমার যাওয়া খুটবে না। রাজার কানে কথা উঠল, সবাই সঙ্গে যায়, কেবল সেই দুঃখীটা যায় না। রাজা দয়া করে মন্ত্রীকে বললে ওকেও ডেকে নিও। রাস্তার ধারে তার বাড়ি, হাতি যখন সেইখানে পৌঁছলো, মন্ত্রী তাকে ডেকে বললে ওরে দুঃখী, ঠাকুর দেখবি তো চল। সে হাত জোর করে বললে কত চলবো, ঠাকুরের দুয়ার পর্যন্ত পৌঁছই এমন সাধ্য কি আমার আছে? মন্ত্রী বললে ভয় কি রে তোর, রাজার সঙ্গে চলবি। সে বললে সর্বনাশ, রাজার পথ কি আমার পথ? মন্ত্রী বললে তবে তোর উপায়? তোর ভাগ্যে কি রথযাত্রা দেখা ঘটবে না? সে বললে ঘটবে বই কি, ঠাকুর তো রথে করেই আমার দুয়ারে আসেন। মন্ত্রী হেসে উঠল, বললে তোর দুয়ারে রথের চিহ্ন কই? দুঃখী বললে তার রথের চিহ্ন পড়ে না। মন্ত্রী বললে কেন বলতো? দুঃখী বললে তিনি যে আসেন পুষ্পক রথে। মন্ত্রী বললে কই রে সেই রথ? দুঃখী দেখিয়ে দিলে তার দুয়ারের দুই পাশে দুটি সূর্যমুখী ফুটে আছে। কেমন লাগলো বলুন তো? একটু ভেবে দেখুন, রাজার পথ কি আমাদের পথ? এই হলেন রবীন্দ্রনাথ। আমাদের সিলেবাসের মধ্যে তখন একটা কবিতা ছিল দিনদান, যেটা গীতাঞ্জলির কবিতা। এটা তো গল্পের আকারে রবীন্দ্রনাথ, মানে কত সহজ করে, কত গভীরে চলা যায় সেটা রবীন্দ্রনাথকে পেলেই বোঝা যায়। কি ভালো লাগলো আপনাদের সঙ্গে এটা শেয়ার করে, দারুণ লাগলো। আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। চলুন আজকের ভ্লগটা এখানে শেষ করি। কালকে রথযাত্রা, কালকে দেখাবো কাচু আর ছিংয়ের রথ টানা, নিশ্চয়ই পারবো দেখাতে। তবে ঝমাঝম বৃষ্টি নামলে কি হবে জানি না, রথের দিন বৃষ্টির একটা আশঙ্কা থাকে বটে। তবে
তবে আগেও অনেকবার রথে, তাই না, বৃষ্টি হয়েছে? হ্যাঁ, বৃষ্টি হয়েছে, প্রত্যেকবারই মোটামুটি হয়। হ্যাঁ, তো আমরা কিন্তু বেরিয়ে পড়ি একটু কমলে, মানে সন্ধে হলেও বেরোই। আমরা এখানে দেউলপাড়া বলে একটি জায়গা আছে, এখান থেকে মোটামুটি 5-6 কিলোমিটার কি 7 কিলোমিটার দূরে, দামোদর নদীর ওপারে। সেখানেও যাই রথযাত্রার দিন, না গেলেও হয়তো পরে, তবে রথযাত্রার দিনটাই টার্গেট নিই বেশি। খুব ভিড় হয়, দারুণ মেলা একটা, আর বহু পুরনো রথ। মায়ের মুখে শুনেছি মাহেশের পরেই নাকি ওই রথ, এবং পুরোটাই কাঠের। আপনাদের এ সংক্রান্ত তথ্য দিতে পারবো, একটু দেখে নিয়ে বলতে হবে, ভুলভাল তথ্য দিয়ে লাভ নেই। দারুণ মেলা হয়, বিরাট একটা মাঠ, সেই মাঠের মধ্যে। তো চলুন আজকে এইখানে শেষ করি, কালকে আবার নতুন করে ফিরে আসবো নতুন একটা ব্লগে। কালকের আরো একটা আকর্ষণ থাকবে, সেটা হচ্ছে পরাধীন ভারতবর্ষে জন্মানো একজন ভদ্রলোক, আমার বাবা। তিনি আগেই বলেছি শিল্পী, মানে কমার্শিয়াল আর্টিস্ট ছিলেন। আর্টের এই বিভিন্ন ভাগগুলো সম্পর্কে আমি খুবই অজ্ঞ, তবে বুঝতে পারি যেটা সাধারণ দৃষ্টিতে, যে কমার্শিয়াল আর্ট মানে যেটা ব্যবসার কাজে, মানে বিজনেস পারপাসে, বিজ্ঞাপন এই জাতীয় কিছু, সেই দিকে যে আর্টিস্টরা যান, সেই দিক দিয়ে বেছে নেন পথটাকে, সেইটাই হচ্ছে কমার্শিয়াল আর্ট। এইভাবে বুঝেছি আর কি। তো আমার ইচ্ছা বাবার কতগুলো কাজ আপনাদের দেখাই, ভাবছি কালকেই সেটা করব, সেই দিকটা রথের দিন। চলুন আজকে এই পর্যন্তই থাক, কতবার বলছি আর কথা এগিয়ে নিচ্ছি। আবার আগামীকাল আসছি, তাহলে দেখা হবে, কথা হবে।